আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার টপিক হলো তাপগতিবিদ্যা। তো যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি এবং এগ্রি গুচ্ছ যারা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমরা প্রায় 100টা এমসিকিউ সমাধান করব, 100+ এমসিকিউ সমাধান করব। এই এমসিকিউগুলো যদি তোমরা নোট করে পড়তে পারো তাহলে তোমরা কি অ্যাডমিশন গিয়ে এখান থেকে 100% কমন পাবা। টাইপ না, একদম সরাসরি কমন পাবা। তো চলো শুরু করা যাক। তো আমরা একটা কাজ করি, এটার কালারটা আমরা চেঞ্জ করে নিই। তো আমরা এখন শুরু করি। প্রথম প্রশ্ন হলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন রাশির সংরক্ষণশীলতা নির্দেশ করে? তো তোমরা সবাই জানো যে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা সেটা কি? প্রথম সূত্র হলো ডাব্লু সমানুপাতিক এইচ। অর্থাৎ এখানে বলা হয়ে থাকে যে কাজ, মানে এখানে যে জিনিসটা বলা হয়ে থাকে সেটা হলো তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আবার যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ ডাব্লু সমানুপাতিক এইচ, এইখান থেকে লেখা যায় ডাব্লু সমান এইচ জে। তাহলে এখানে কোন সংরক্ষণশীলতা নির্দেশ করে? সেটা হলো শক্তি। তো এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, একটি পদার্থ তাপ প্রয়োগ করার পরেও তাপমাত্রা পরিবর্তন হয়নি, নিচের উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা কি? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, আবার এগ্রি গুচ্ছতেও আসছিল। তাহলে এখানে কি বলছে? পদার্থ তাপ প্রয়োগ করার পরেও তাপমাত্রার পরিবর্তন হয় নাই। মনে করো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে, আবার 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে। দেখো দুইটা ঘটনা কিন্তু সেম। এখানে কি তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফও আছে, আবার 0 ডিগ্রি সেলসিয়াসের কি পানিও আছে। তাহলে এখানে কি ঘটনাটা ঘটে? এখানে দেখো পদার্থের দশাটা পরিবর্তন হয়। বুঝছো? এখানে কি ঘটনা ঘটে? পদার্থের জাস্ট দশা, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, জাস্ট বরফ থেকে পানি, আবার পানি থেকে কি বাষ্প হয়ে যায়। তো এখানে জাস্ট কি ঘটনা ঘটে? পদার্থের দশার পরিবর্তন ঘটে। তো এরপরে প্রশ্নটা আমরা দেখি। দেখো এখানে কি বলছে, পানি এবং বালি এর মধ্যে কোনটি সূর্যের আলোতে গরম হতে এবং রাতে ঠান্ডা হতে বেশি সময় নেয় এবং কেন? অর্থাৎ পানি এবং বালির মধ্যে কোনটা মানে দ্রুত কি ঠান্ডা হতে বা গরম হতে সময় নেই? তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে পানি। পানির তুলনায় বালির আপেক্ষিক তাপ কি কম। তো আপেক্ষিক তাপমাত্রার উপর কি এইটা ডিপেন্ড করে। পানির তুলনায় বালির আপেক্ষিক তাপ কম, সেই কারণে পানি গরম থেকে ঠান্ডা হতে কি বেশি সময় নেই। তাহলে এটার উত্তর কি এ। এরপর আমরা দেখি, একটি কাস্ট আয়রন ফ্রাইং প্যানে ডিম রান্না করছেন, আপনি লক্ষ্য করলেন যে হাতলটি বরং উষ্ণ হয়ে উঠছে। এই উদাহরণে প্যানের মধ্যে কি ধরনের তাপ স্থানান্তরিত হয়? তো এটা কি হবে? এটা হবে সঞ্চালন। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22-23 আসছিল। তো এখানে ঘটনাটা ঘটে কি, সঞ্চালন পদ্ধতি কি কঠিন পদার্থের অণুগুলো কম্পনের মাধ্যমে সংগঠিত হয়। তো এখানে কি কয়, ফ্রাইং প্যানের হাতল গরম হওয়ার ব্যাপারটা কি একই ঘটনা। তো এরপরে আছে, 1 কাপ গরম চায়ে কাপটি অন্তরক হিসাবে কাজ করে। চিনি নাড়াতে একটি ধাতব চামচ ব্যবহার করলে চামচটি কি কাজ করবে? তো এইখানে চামচটা কি হিসাবে কাজ করে? পরিবাহী হিসাবে কাজ করে। কারণ এই চামচটা কি করে? তাপ পরিবহন করে। তো দেখো এটা জাহাঙ্গীরনগর আসছিল, যারা তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন নেও তাদের কোশ্চেন কিন্তু একটু ক্রিটিক্যাল হয়। এরপরে দেখো, গরমে গোসলের পর শরীরে কি হয়? অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ শক্তি তাপের কোনো পরিবর্তন হয় না। তোমরা মিয়ারের প্রকল্প পড়ছো? মিয়ারের প্রকল্প, তো মিয়ারের প্রকল্প কি বলে? যে
অন্তস্থ শক্তি তাপমাত্রার সমানুপাতিক। অন্তস্থ শক্তি কি? তাপমাত্রার সমানুপাতিক। যদি এখানে কি করা হয়, গোসলের পর কি তাপমাত্রা হ্রাস পায়, তাপমাত্রা যদি হ্রাস পায় অন্তস্থ শক্তিও কি কমে যাবে, তাহলে কোনটা হবে উত্তর? উত্তর হবে এ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। এটা কি হবে উত্তর। তো এরপরে দেখো আমাদের কি আছে, পানির 14 বিন্দুর উপর ভিত্তি করে স্টিম বিন্দুর তাপমাত্রা কত? তো এখানে দেখো দেওয়া আছে পানির 14 বিন্দুর উপর ভিত্তি করে স্টিম বিন্দুর তাপমাত্রা কি 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 ডিগ্রি কেলভিন। তো এইটা তোমাদের 100% মুখস্থ করতে হবে, এইটা অনেক বেশি আসে। এটা কি করতে হবে? মুখস্থ। যে 14 বিন্দুর তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস বা 373.15 কেলভিন। এটা কি তোমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো, একটি জ্বলন্ত চুলার পাশে দাঁড়ালে গরম অনুভব হয় কেন? একটি জ্বলন্ত চুলার পাশে দাঁড়ালে গরম অনুভব হয় কি জন্য? কারণ এখানে বিকিরণের কারণে। আগুনের পাশে যে কোনো স্থানে তাপ বিকিরণ পদ্ধতিতে এবং আগুনের উপর যে কোনো স্থানে তাপ বিকিরণ এবং পরিচলন উভয় হয়ে থাকে। তো এটার উত্তর হবে কি? বিকিরণ। বিকিরণের কারণে কি হয়? গরম অনুভব হয়। তো এরপরে দেখো, প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্র থেকে? এই তাপমাত্রার যে পরিচয়, এটা কোন সূত্র থেকে পাওয়া যায়? এটা হলো তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে। তাহলে তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে কি এই যে তাপমাত্রার পরিচয় পাওয়া যায়, আরেকটা জিনিসের পরিচয় পাওয়া যায়। তোমরা সেটা বলতে পারো নাকি, যে থার্মোমিটারের, এই থার্মোমিটারের পরিচয় কিন্তু এই 0তম সূত্র থেকেই পাওয়া যায়। এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে। এই দেখো এখানে আবার আছে এই প্রশ্নটা, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? এটা কোন সূত্র হবে? 0তম সূত্র। তো যারা ভার্সিটি ক প্রিপারেশন নিতেছো তাদের জন্যই কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তো কি বলছে এখানে, যে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? 0তম সূত্র। এখানে দেখো কিছু দেওয়া আছে, যে আবিষ্কারককে, ফাউলার, বিবৃতি, এগুলো দরকার নেই। আমার দরকার কি, কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? 0তম সূত্র। এরপরে দেখো এখানে দেওয়া আছে, তাপ পরিবহন প্রক্রিয়ায় যেখানে কণার প্রকৃত স্থানান্তরের সাথে তাপ স্থানান্তরিত হয় তা কি নামে পরিচিত? তা হলো পরিচালন নামে পরিচিত। এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে, যে তাপ পরিবহন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো নিজেরাই কি উষ্ণতম অঞ্চল থেকে শীতলতম অঞ্চলে তাপ সঞ্চালন করে, সেটাই কি পরিচালন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কণার প্রকৃত স্থানান্তর মধ্য দিয়ে তাপ সঞ্চারিত হয়। অর্থাৎ উষ্ণ অবস্থান থেকে যদি এভাবে শীতলের দিকে যাই, শীতলে হয়, তখন কি হয় এখানে যে ঘটনা ঘটে সেটা কি পরিচলন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট, যে প্লাজমা পদার্থের কোন ধরনের অবস্থা? প্লাজমা কি? প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা, আর এটা কি আয়নিত একটা অবস্থা। তাহলে প্লাজমা কি? এটা হলো আয়নিত অবস্থা। মহাবিশ্বে প্রায় 99% পদার্থই কি প্লাজমা অবস্থায় থাকে। মহাবিশ্বের প্রায় 99% কণাই কি প্লাজমা অবস্থায় থাকে। তো এরপরে আমরা দেখি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর? একটু আগেই বলছি তাপমাত্রার উপর। এটা কেয়ার প্রকল্প থেকে, মেয়ারের প্রকল্প থেকে। তাপমাত্রা কিসের সমানুপাতিক? তাপমাত্রা হলো অভ্যন্তরীণ শক্তির সমানুপাতিক। এই যে এখানে বলছে যে তাপমাত্রা বৃদ্ধিতে অভ্যন্তরীণ শক্তি কি বৃদ্ধি পায়। এরপর এটা দেখো ইম্পর্টেন্ট, পানি, বরফ, জলীয় বাষ্প কোন তাপমাত্রায় একই থাকে? এটা হলো এই যে এটা 273 এত। এটা কি পানি, বরফ, জলীয় বাষ্প কোন তাপমাত্রায় একই সঙ্গে থাকতে পারে? 273.16 কেলভিন তাপমাত্রায়। তো এখানে কি লিখছে, পানির তৈল বিন্দু 0.01 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন বা 32.01 ফারেনহাইট তাপমাত্রায় এবং এত চাপে এটা কি থাকতে পারে? একই সঙ্গে থাকতে পারে। এরপরে দেখো এখানে কি বলছে, এইগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
চলন্ত গাড়ির টায়ারের ভিতরে কোন তাপগতীয় প্রক্রিয়া চলে? তো চলন্ত গাড়ির ভিতরে কোন প্রক্রিয়া চলে? সম আয়তন। অর্থাৎ একটা টায়ারের ভিতরে কি থাকে? এখানে এই টায়ারের ভিতরে কি থাকে? প্রত্যেকটা জায়গায় কি আয়তন কি থাকে? সমান থাকে। এখানে কি থাকে? আয়তন সমান। তাহলে এটা কি প্রক্রিয়া? সমায়তন প্রক্রিয়া। এরপরে বলছে পর্বতের চূড়ায় পানি ফোটাতে চাইলে পানির পাত্রকে যে তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। তো পর্বতের চূড়ায় যদি যাও, সেখানে যদি তুমি পানিকে ফোটাতে চাও, তখন তোমাকে কি করতে হবে? এই ফুটনাঙ্ক কি কমাতে হবে। তাহলে কি 100°C বেশি? নর্মালি আমরা কি জানি 100°C কি হয়? বাষ্প হয়ে যায়। 100°C কি বাষ্প হয়ে যায়। যখন তুমি এটা উপরে নিয়ে যাবে তখন কি 100°C বেশি তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। 100° কম হবে না, 100°তে হবে না, কোনোটি নয়, এটা হবে না। এটা হবে কি 100°C থেকে কি বেশি। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলের একই মান পাওয়া যায়। এটা কোন তাপমাত্রায় হবে? কোনোটি নয়। উত্তর হবে 574.25। এটা মুখস্থ করবা। কি জন্য মুখস্থ করবা? কারণ দেখবে, দেখো এটার মুখস্থ করার কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহীতে আসছে, মাওলানা ভাসানী আসছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, রুয়েটে আসছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে কতগুলোতে আসছে এটা? তাহলে কি হবে? এটা কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই মান পাওয়া যায়? এটার উত্তর কি হবে? 574.25। কত এটা? 574.25। এই তাপমাত্রায় কি হয়? এই ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই সাথে কি পাওয়া যায়। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 574.25। এরপরে দেখো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে একটি কক্ষের তাপমাত্রা 30°C, ফারেনহাইট স্কেলে এর মান কত? তো এটা আমরা কিভাবে বের করি? দেখো, আমরা তো সবাই সূত্র পড়ছি যে C/5 F-32/9। এই সূত্র তো আমরা সবাই পড়ছি। যারা তাপগতিবিদ্যা একবার হইলেও পড়ছো তারা এই সূত্র পড়ছো। যে এখানে কি বলছে? তাপমাত্রা যদি 30 হয়, তাহলে আমরা তাপমাত্রা কি 30 বসাবো। 30/5। তাহলে এটা কাটাকাটি করলে আসে কত? 6। 6 × F-32/9। তাহলে এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে আসে কি F-32 = 6 নং 54। তাহলে এখানে F = কি আসে? 54 + 32। তাহলে 54 আর 32 যোগ করলে কত আসে? 54 আর 32 যোগ করলে আসে 76। তাহলে এটার উত্তর কত হবে? সরি, 86। এটার উত্তর কত হবে? 86। তো আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক আসে। তাহলে এখানে আমি একটু লিখে দিই যে C/5 F-32/9। আরেকটা কি আছে? আরেকটা হলো যে K -273/9 /5। এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো এই সূত্রটা কি আমাদের মনে রাখতে হবে। সরি, এটা হবে 5। আচ্ছা, যাই হোক, এরপরের প্রশ্নটা দেখো কি বলছে এখানে। বিকারের পানি গরম করতে 1 গ্রাম পানিতে 5 কিলোক্যালোরি তাপ প্রয়োগ করা হয়, তবে তাপমাত্রা কি ধরনের পরিবর্তন হবে? 1 গ্রাম পানিতে 5 কিলোক্যালোরি তাপ প্রয়োগ করলে তাপমাত্রার কি পরিবর্তন হবে? তো আমরা কি জানি? আমরা এই সূত্র সবাই পড়ছি, H = mS del থিটা। আমাদের বের করতে হবে কি? এই যে তাপমাত্রার পরিমাণ। তো এখানে শক্তি কত দেওয়া আছে আমাদের? 5 কিলোক্যালোরি। তাহলে আমরা কি করতে পারি? এই কিলোক্যালোরিতে কি আমাদের জুলে নিতে হবে। এই কিলোক্যালোরিকে আমাদের কি করতে হবে? জুলে নিতে হবে। তো এখান থেকে আমাদের ডেল থিটা বের করতে হবে। তাহলে ডেল থিটা = mS, সরি, ডেল থিটা = কি? HMS। তো আমরা কি করব? 5 × এইটাকে ক্যালোরিকে জ্বলে নিতে হলে 4.2 দ্বারা কি করতে হয়?
4.2 দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়, ডিভাইডেড বাই এম কত, এম এর মান কত, এম এর মান হলো 1 গ্রাম মানে কি 1 ইন্টু 10⁻³ আর এই যে পানির যে সুপ্ত তাপ সেটা কত 4200। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে 5°C। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে কত 5°C বৃদ্ধি পাবে। দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, পানির ফারেনহাইট স্কেলে পানির তৈলবিন্দু তাপমাত্রা কত, কি বলছে ফারেনহাইট স্কেলে পানির তৈলবিন্দু তাপমাত্রা কত হবে, এটা হবে বি নাম্বার, ফারেনহাইট স্কেলে তৈলবিন্দু তাপমাত্রা হবে 32°F। আচ্ছা, এরপরে আমরা দেখি আর কি কি আছে। দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আসে। তো এখানে কি বলছে, একটি সীসার বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা 100°C বৃদ্ধি পেল, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে এটা, যদি অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয় তবে বুলেটের বেগ কত। দেখো আমাদের হাতে দেওয়া আছে কি, সুপ্ত তাপ দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, আর বুলেটের বেগ বের করতে হবে। তো আমরা যেই কাজটা করতে পারি, আমরা এটা লিখতে পারি, দেখো যে দুইটার শক্তি আমরা কি সেম লিখতে পারি, এইচ সমান ইকে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়াল টু কি লিখতে পারি, এম এস ডেল থিটা ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এটা লিখতে পারি। এখানে এম এম কাটা, আমাদের বের করতে হবে কি বি স্কোয়ারের মান, তাহলে কি লিখতে পারি এখানে বি স্কোয়ার ইকুয়াল টু 2s ডেল থিটা, তাহলে বি ইকুয়াল টু √2s ডেল থিটা। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে মানগুলো বসিয়ে দিব, 2 এস এর মান কত, এস এর মান দেওয়া আছে 200, থিটার মান দেওয়া আছে 100। তো এটা যদি আমরা কাটাকাটি করি 400 4000, তাহলে এখানে উত্তর আসে কত, এখানে উত্তর আসে হলো 20। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এরপরেরটাও সেম প্রশ্ন, যে 4200 মিটার বেগে একটি জলপ্রপাতে তলদেশের মধ্যে তাপমাত্রা ব্যবধান কত হবে যদি পতনশীল পানির সমস্ত শক্তি তাপ শক্তিতে বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়িত হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি এম জি এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা। তো আমাদের বের করতে হবে কি তাপমাত্রার বৃদ্ধি অর্থাৎ ডেল থিটা। দেখো এম এম কাটা, এইচ এর মান দেওয়া আছে 4200, জি এর মান আমরা জানি, এস এর মান জানি 5000, মানে এস এর মান জানি পানির ক্ষেত্রে। দেখো এই এস আর উচ্চতাও কিন্তু কাটা যায়, উচ্চতা হলো 4200, আর এখানে যে এস আপেক্ষিক সুপ্ত তাপ সেটাও কি 4200, তাহলে ডেল থিটা কি হবে, ডেল থিটা হবে 9.8, এটা হবে 9.8। এটাও কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। এরপরেরটা মুখস্থ করবা, মুখস্থ কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল অভিন্ন বা একই, -40, এটা মুখস্থ। এটা এতবার আসে, দেখো কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, সরি চট্টগ্রামে আসছে, এটা কৃষিতে আসছে, এইখানে আসছে সাস্টে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর এখানে দেখো 1 কেজি বরফের তাপমাত্রা 2 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত। তো 1 কেজি বরফের তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করতে চাও তাহলে তোমাদের কি প্রয়োজনীয় যে তাপ সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এম এর মান কত 1 কেজি, বরফের ক্ষেত্রে যে আমাদের আপেক্ষিক সুপ্ত তাপ সেটা কত 2100, ইন্টু থিটার মান কত 2, তাহলে আসে কত 4200 জুল। এইটা খুবই সুন্দর অঙ্ক। নিচের কোনটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটা, এইটা ডি কিউ ইকুয়াল টু ডি ইউ ডি ডাব্লিউ, এটা হলো কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কোনটা,
দ্বিতীয় সূত্র কোনটা? দ্বিতীয় সূত্র হলো যে S ইকুয়াল টু dq ডিভাইডেড বাই টি। এটা হলো কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আর এটা হলো কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এরপরে দেখো আমরা আসি রুদ্ধতাপী প্রক্রিয়ায় নিজের কোনটি সঠিক। তো রুদ্ধতাপী প্রক্রিয়ায় কোনটা সঠিক? এটা সঠিক। তো এখানে তিনটা জিনিস আসে, তোমরা আশা করি এগুলো পড়ছো। দেখো পিবি গামা কনস্ট্যান্ট, এরপরে টিবি গামা -1, এইটা এই ছকটা তোমরা মুখস্থ করে নি। এখানে আর